মানুষটাকে খেতে যেতে বলার মতো জোর প্রদীপ্তার মাঝে নেই। তাই তো প্রদীপ্তা নিশ্চুপই রইল। প্রদীপ্তাকে চুপ থাকতে দেখে আদিপ বুঝতে পারল কথা বলার জন্য যেইটুকু লিমিটেড বর্ণ ছিল সব ফুরিয়ে গেছে মেয়েটার। নিশ্চয়ই মনে মনে চলে যাওয়ার জন্য হাঁসফাঁস করছে। আদিপ চাইল না আর মেয়েটাকে আটকে রাখতে। চলে যেতে পারেন সন্ধ্যা প্রদীপ। প্রদীপ্তা এইটুকু কথার অপেক্ষাতেই ছিল। যখনই শুনল আদিপ যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছে, প্রদীপ্তা আর বসল না, উঠে দাঁড়ালো, শাড়িটা ঠিকঠাক করে পা বাড়ালো সামনের দিকে। আদিপ দেখল প্রদীপ্তাকে, দু চোখ ভরে দেখল। মেয়েটা আজ আদিপের অবাধ্য হয়েছে। ওই যে শুভ্র রঙা শার্টটা নিয়ে চলে যাচ্ছে, নিশ্চয়ই ধুতে নিচ্ছে। এমন না যে লুকিয়ে নিচ্ছে। স্বাভাবিকভাবে শার্টটা নিয়ে চলে গেল প্রদীপ্তা। পাছে রেখে গেল গম্ভীর এক পুরুষের হাস্যোজ্জ্বল মুখশ্রী। রাতের খাবার টেবিলে আবার সব জড়সড় হলো। তরিন বেগমের স্বামী অর্থাৎ আদিবের মামা ফারুক হাসান সারাদিন পর বাড়ি ফিরেছেন। বাড়িতে নতুন মুখগুলোকে দেখতে পেয়ে ভদ্রলোক আনন্দে গদগদ। তার খুশি আর দেখে কে। কোনো রকমে হাত মুখ ধুয়েই তিনি এসে খাবার টেবিলে বসেন। সবাই এখানেই উপস্থিত। নানান রকম রান্নার পদ রাখা টেবিলে। পিঠা থেকে শুরু করে ভাত, চালের রুটি, মাছ, মাংস, ভর্তা ইত্যাদি ইত্যাদি কিছুই বাকি নেই। প্রদীপ্তা অতিথি আপ্যায়নের নিয়ম দেখে অবাক হয় ক্ষণে ক্ষণে। নতুন দেখছে কিনা। আপাতত সে ব্যস্ত ওহিকে খাইয়ে দিতে। ওহি দুপুরেও প্রদীপ্তার হাতে খেয়েছে। প্রদীপ্তার হাতে খেতে নাকি ওর ভালো লাগে। প্রদীপ্তারও যেহেতু আপত্তি নেই, তাই সাহসও পেয়ে গেছে দ্বিগুণ। সকলের সাথে ভালো মন্দ কথা শেষে ফারুক হাসান আদিবকে বলেন, কি সুপারম্যান, ছুটি আর কতদিন আছে? আদিব খেতে খেতে শান্ত কণ্ঠে বলে, 9 দিন ধরে ছুটি কাটাচ্ছি। 15 দিনের আর্জেন্ট ছুটির আবেদন ছিল। আজকের রাতটা কেটে গেলে আর 5 দিন থাকবে। ফারুক হাসান অসন্তোষ কণ্ঠে বলেন, বছর শেষে একবার একটু বাড়িতে আসিস, তাও আবার এমন কম ছুটির কি এক অবস্থা। আদিব ঠান্ডা গলায় বলে, আগের বারের তুলনায় এবার বেশি থাকছি, এটাই অনেক। ফারুক সাহেব বলেন, ছুটি বাড়ানো যায় না? অসম্ভব, প্রশ্নই আসে না। আদিবের কাট কাট কণ্ঠস্বর। টেবিলে বসে থাকা কাব্য, সাদিদ, রুষা আর রাহা নিজেদের মধ্যে কথা বলায় ব্যস্ত। তরিন বেগম খাবার বাড়ছেন। সে কাজ করতে করতে স্বামীর উদ্দেশ্যে অপ্রসন্ন কণ্ঠে বলেন, ওইকে কিছু বলো উৎসর বাবা, ও কিন্তু মেয়েটাকে প্রচণ্ড বিরক্ত করছে সারাদিন ধরে। দুপুরে শান্তিতে খেতে দেয়নি, এখনও দিচ্ছে না। সারাদিন মেয়েটাকে চরকির মতো ঘুরিয়েছে। বিকেলে মেয়েটার চুলগুলো নিয়ে যে কি এলাহি কাণ্ড করলো, পারে না চুলের গোছা ধরে ঝুলে পড়ে। কাব্য, সাদিদ আর রুষা হো হো করে হেসে উঠল তরিনের কথায়। ওহির কোনো ভ্রুক্ষেপ নেই। রাহাও মায়ের তালে তাল মেলালো। ফারুক হাসান প্রদীপ্তার শান্তশিষ্ট চেহারার দিকে তাকালো। ও কে যেন? তরিন বেগম বললেন, শীতলের মেয়ে। ফারুক হাসান ঠোঁট প্রসারিত করেন, বলেন, কেমন আছো মা? প্রদীপ্তা নম্র স্বরে জবাব দিল। ফারুক হাসান ওহির পানে চেয়ে খানিক গম্ভীর কণ্ঠে বললেন, কেন আপুকে জ্বালাচ্ছিস ওই? আপু প্রথম এসেছে, এখানে কি ভাববে তোমায়? ওহি ভ্রু গোটায়, সরু নেত্রে তাকায় প্রদীপ্তার দিকে। প্রদীপ্তা অধর ভেজায়। ওহি বলে, তাই নাকি? তুমি আমায় কি ভাববে চাঁদ আপু? প্রদীপ্তা দ্বিধায় পড়ে। সে তো ওহির কর্মকাণ্ডগুলোকে উপভোগ করছে, খারাপ লাগছে না মোটেও। প্রদীপ্তা নীরবে ওহির কানের কাছে মুখ নিয়ে যায়, ফিসফিস করে বলে, মিষ্টি একটা বাচ্চা ছাড়া আর কিছুই ভাববো না। ওহি হেসে ফেলল। প্রদীপ্তাকে দু হাতে আঁকড়ে ধরে গদগদি গলায় বলল, তুমি খুব ভালো আপু, তাই তো তোমায় এত ভালো লাগে। বাকিরা কিছুই বুঝল না। প্রদীপটা কি এমন বলেছে ওহিকে যে ওহি এত খুশি হয়ে উঠল। কাব্য, সাদিদার, রুষা বেজায় কৌতূহলী এই ব্যাপারে।
এক একটার হিংসে হয় তাদের বোন, অথচ তাদের সাথেই এর কোনো ভাব নেই। কয়েক ঘন্টার ব্যবধানে ওহি ওর সব হয়ে গেছে। কাব্য গলা কেসে বলল, এটা মোটেও ঠিক নয় বনু। তুমি আমাদের চেয়ে অহিকে বেশি গুরুত্ব দিচ্ছ। রুষা তালে তাল মেলায়। প্রদীপ্ত ইতস্ততা বোধ করল। সত্যি সে ওহির সাথে যতটা খোলামেলা হয়েছে গত এক সপ্তাহে রুষাদের সঙ্গেও এতটা খোলামেলা হতে পারেনি। রুষাদের সঙ্গে কথা বলতে গেলে প্রদীপ্তের মাঝে জড়তা কাজ করে, তবে ওহির সঙ্গে নির্দ্বিধায় কথা বলা যায়। প্রদীপ্ত কি জবাব দেবে বুঝতে পেল না। তৎক্ষণাৎ ওহি ভেঙচি কাটে। বেজায় ভাব নিয়ে সে বলে, লাগে, কারণ আমি একটা মিষ্টি মেয়ে। সবাই তো ওহির মতো সুইট গার্ল হয় না আপু আর ভাইয়ারা। প্রদীপ্ত শুরু করে দৃষ্টি, সংকীর্ণ কণ্ঠে বলল, খাবার সময় এত কথা বলতে হয় না ওহি, মা এসে ফের বকবেন। থেমে যায় ওহি। তবে আরও কৌতূহলী হয়ে পড়ে কাব্যরা, কেননা প্রদীপ্তের ঋণ ঋণে গলার স্বর তাদের শ্রবণেন্দ্রিয়ে পৌঁছায়নি। উসকুস করছে প্রত্যেকের মন। কি এত কথা বলে অহির সাথে প্রদীপ্তা? খাওয়া দাওয়ার পর্ব শেষ, রাত অনেক হয়েছে। তন্দ্রা এসে ভিড় জমিয়েছে প্রত্যেকটা ক্লান্ত মানুষের চোখে। সবাই ঘুমাতে চলে গেছে দীর্ঘ গল্প আসর শেষ করে। প্রদীপ্ত চুল আঁচড়াতে মগ্ন। সে আর ওহি এক ঘরে ঘুমাবে। ওহি পড়ার টেবিলে বসে বাড়ির কাজগুলো করে নিচ্ছে। সন্ধ্যার পর থেকে আর পড়তে বসা হয়নি, এইসবে লেখালেখি করতে বসেছে। প্রদীপ্তাও চুপচাপ দেখছে ওকে। তুমি এসএসসিতে কত পয়েন্ট পেয়েছিলে চাঁদ আপু? সহসা ওহির ছোড়া প্রশ্নের দ্রুত জবাব দিল প্রদীপ্তা। 4.97, আর উচ্চ মাধ্যমিকে? 4.24। ওহি কলম কামড়ে ধরে বলে, খারাপ না, ভালো রেজাল্ট করেছো। আমি যে কি করব? প্রদীপ্তা উৎসাহ দিয়ে বলে, ভালোই করবে। ওহি দীর্ঘশ্বাস ফেলল, হতাশ কণ্ঠে বলল, আর ভালো আমার পাশ করতে আর ভালো আমার পাশ করতে পারলেই চললো। কিন্তু সমস্যা হচ্ছে এই পরিবারের মানুষেরা ভীষণ লোভী। পাশ করলে তাদের মন ভরবে না, তাদের জিপিএ 5 চাই। আমি ওসব দিয়ে কী করব তুমি বলো? প্রদীপ্তা কোমল কণ্ঠে বলে, এটা এটা অর্জন করতে পারলে তোমার নিজের কাছেই নিজেকে খুব ভালো লাগবে। ওহি ডাহা বিরক্ত হলো। সে বড্ড নিস্পৃহ কণ্ঠে বলল, আমার এমনিতেও নিজেকে ভালোই লাগে, বরং যারা এত উন্নত মানের রেজাল্ট করে তাদের কাছে তারা অপ্রিয় বিষাক্ত। ভ্রু কুচকে যায় প্রদীপ্তার। সে সন্দিহান কণ্ঠে শুধায়, কেন? কি? ওহি ঝটপট বলে, জানি না, আমি তো আদিপ ভাইয়াকে দেখেছি, সে তো বোর্ড ফার্স্ট হওয়া ছাত্র, অথচ দেখো কোনো আনন্দ নেই তার মধ্যে। সারাক্ষণ মুখটা বাংলার পাঁচের মতো করে রাখে। প্রদীপ্তা ভীষণ অবাক হলো। মানুষটা তো জ্ঞানী, পড়াশোনায় এত ভালো। প্রদীপ্তা ঢোক গিলল। সহসা ওহি বেজায় উৎসুক কণ্ঠে বলে ওঠে, জানো আব্বু, একটা গোপন কথা, তুমি কিন্তু কাউকে বলবে না, আমি শুধু তোমাকেই বলছি। প্রদীপ্তা ভ্রু দোলায়, অর্থাৎ সে জানতে চাইছে কি। ওহির আদল লাজে রাঙা হয়ে ওঠে। আশ্চর্য হলো প্রদীপ্তা, নেত্রযুগল সরু হলো তার। ওহি তখন ঋণঋণে গলায় বলে ওঠে, আমার আদিপ ভাইয়াকে পছন্দ। বিস্ময়ে মৃদু স্বরে আর্তনাদ করে উঠল প্রদীপ্তা। ওহি লজ্জায় মরিয়া যেন। সে কাচুমাচু করে বলল, সত্যি বলছি। প্রদীপ্তের দুই কান হতে ধোঁয়া বের হচ্ছে। ভাইয়ের প্রেমেও মানুষ পড়ে? তাছাড়া আদিপ কত বড় আহির চাইতে, ওদের বিয়ে কিভাবে হবে? প্রদীপ্তার শুষ্ক ঢোক গিলল। কিন্তু উনি তো তোমার চেয়ে অনেক বড়। ওহি ফটাফট জবাব দেয়, ভালোবাসার বয়স, জাত, গোষ্ঠী, ধর্ম দেখতে হয় না। প্রদীপ্তের জ্ঞান হারিয়ে ফেলার অবস্থা। এইটুকুনি একটা মেয়ে মাধ্যমিক পাশ করলো না এখনো, আর এর মধ্যেই সে ভালোবাসার সংজ্ঞা শোনাচ্ছে প্রদীপ্তাকে। প্রদীপ্তার মায়া হয় ওহির জন্য। ওহি নিতান্তই চঞ্চল একটা মেয়ে। রকচটা মানুষটার সাথে বিয়ে হলে নিশ্চিত উঠতে বসতে বকা খেতে হবে ওকে।
নিঃশব্দতা বিরাজমান সমগ্র গ্রামে। অমানিসায় তলিয়ে গেছে রাত্রি। অম্বর জুড়ে অগণিত তারকা ঝলমল করছে। দেখে মনে হয় আকাশের বুকের দংশন। ইন্দুখানা অবিরাম মৃদু হাসি ছড়িয়ে দিয়েছে দিক দিগন্তে। খোরশেদ সাহেবের যত্নে করা বাড়িটা নিশ্চল। অদূর হতে ভেসে আসছে ঝিঝি পোকাদের কলরব। তমিশ্রীর ভিড়ে ডুবে গেছে বাড়ির ভেতরকার পরিবেশ। প্রদীপ্তা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। নিদ্রা এসে তার চোখে হানা দিচ্ছে না। এত চেষ্টা করলো মেয়েটা, তবুও ঘুমপড়িরা ছুটে এলো না, ছুঁয়ে দিল না প্রদীপ্তার চোখের পল্লব। ওহি ঘুমিয়েছে অনেকক্ষণ, ঘণ্টাখানিক তো হবেই। প্রদীপ্তা বুঝলো আর চা খাওয়ার দরুন নিদ্রা তার কাছ হতে যত হাত দূরে। খোরশেদ সাহেব জোর না করলে প্রদীপ্তা চা খেত না, সে চা খায় না। আরও খানিকক্ষণ এভাবে চলে। চক্ষুচূড়া বন্ধ করে রেখেও লাভ হলো না বিশেষ। প্রদীপ্তা অতিষ্ঠ রীতিমতো, মাথাটা ধরে গেছে এভাবে এপাশ ওপাশ করতে করতে। কক্ষটা খুটখুটে অন্ধকার, দরজার ফাঁক ফোকর দিয়েও মৃদু আলো আসছে না। ভীষণ অসুবিধা হচ্ছে প্রদীপ্তার। এভাবে অযথায় এপাশ ওপাশ কতক্ষণ করা যায়। প্রদীপ্তা আর একবার চোখ জোড়া বন্ধ করলো একটু ঘুমানোর প্রয়াসে। তৎক্ষণাৎ তন্দ্রা এসে ভিড় জমায় তার অক্ষি কোটরে। ক্লান্ত দেহটা নির্জীব হয়েই পড়েছিল প্রায়। অকস্মাৎ মৃদু খটখটে আওয়াজে প্রদীপ্তার চোখ ছেড়ে তন্দ্রা পালায়। কপাল কুঁচকে চোখ মেলল সে। মুহূর্তেই বিমূঢ় হয়ে গেল প্রদীপ্তা। এক কালো অবয়ব অতি সতর্কতার সহিত দরজা খুলে ভেতরে প্রবেশ করছে। নীরব পায়ে হেঁটে এগিয়ে আসছে খাটের কাছে। প্রদীপ্তার হৃৎপিণ্ড ছলকে ওঠে। অজানা শঙ্কায় ফ্যাকাশে হয়ে যায় মুখশ্রী। অবয়বটি আরও এগোচ্ছে। এগোতে এগোতে সন্নিকটে চলে এসেছে প্রায়। প্রদীপ্তের দেহে ঘাম হয়। ছোট্ট দেহটা কাঁপে থরথরিয়ে। ও শক্ত করে আঁকড়ে ধরে বিছানার চাদর। পরবর্তীতে কি হতে চলেছে আজ করতেই বুকটা ধরফরিয়ে ওঠে। মস্তিষ্ক কার্য থামায়। তৎক্ষণাৎ প্রদীপ্তা দেখল অবয়বটি হাতে থাকা মুঠো ফোনটা চালু করেছে। সেই নিভু নিভু আলোয় প্রদীপ্তা যা দেখে তা দেখে শিউরে ওঠে প্রদীপ্তার গা। শীতল হয়ে আসে সমস্ত শরীর। গলা শুকিয়ে হয় কাটকাট। চোখের আকার বিভীষিকায় বৃহৎ আকার ধারণ করেছে। আগন্তুক দ্রুত মুঠোফোনটা বন্ধ করে দেয়। নির্ঘাত সময় দেখতে চালু করেছিল। অতঃপর এগোয়, আরও এগোয়। প্রদীপ্তার হৃদস্পন্দনের মাত্রা তুমুল বেগে বেড়েছে। এলোমেলো লাগছে সমস্ত কিছু। ভীত নয়ন গলে যে জলধারা নেমেছে সেই খেয়াল আছে তার। প্রাণপণে সৃষ্টিকর্তাকে ডেকে যাচ্ছে মেয়েটা। প্রদীপ্তার শঙ্কা আরও বাড়ে যখন আগন্তুক বিশ্রীভাবে প্রদীপ্তার স্রোতের ন্যায় ওঠানামা করতে থাকা বক্ষের বাজে হাত গলিয়ে দেওয়ার উদ্যোগে হাত বাড়ালো তখন। অদ্ভুত লালসা ভরা দৃষ্টি আগন্তুকের চোখে। প্রদীপ্তা আগন্তুকের বাড়িয়ে দেওয়া হাতটা জলদি করে খামচে ধরে। ভয়ে আতঙ্কে মৃদু চেঁচিয়ে বলে ওঠে, ছোবেন না, ছোবেন না আমায়। আগন্তুক তৎক্ষণাৎ ছিটকে সরে যায়। এক প্রকার পালিয়ে বেরিয়ে যায় সেই কক্ষ থেকে। মুহূর্তের মধ্যেই ঠোঁট ভেঙে কেঁদে ওঠে প্রদীপ্তা। জীবনে নতুন নতুন অভিজ্ঞতার সঙ্গে আলাপকালে এক কোন নব্য জিনিসের সঙ্গে পরিচিত হলো সে। নানি বাড়িতে নানি মামা মামির লাথি খেয়ে থেকেছে ঠিকই, তবে প্রদীপ্তার দিকে এমন লালসা ভরা দৃষ্টি কেউ ছুড়ে দেয়নি কখনো। এমন বিচ্ছিরিভাবে তাকে স্পর্শ করার স্পৃহা জানায়নি কেউ। প্রদীপ্তা কল্পনাও করেনি সে এসবের শিকার হবে। একটা নারীর নিকট এই মুহূর্তটা কতটা ভয়ঙ্কর তা প্রদীপ্তা হাড়ে হাড়ে টের পায়। ঘৃণায় গা গুলিয়ে এলো তার। এখনও বুকটা ধরফর করছে। সে যদি আজ ঘুমিয়ে থাকতো, নির্ঘাত আগন্তুককে ছুঁয়ে দিত, অপবিত্র করে দিত স্নিগ্ধ পুষ্পের ন্যায় দেহটা। প্রদীপ্তা মনে মনে হৃদয় বিদারক আহাজারি করে।
আল্লাহ, আমার ভাগ্য এমনভাবে না লিখলেও পারতেন। আমার ঘৃণা হচ্ছে, মরে যেতে ইচ্ছে করছে। নিয়ে যান আমায়, ফিরিয়ে নিন আপনার কাছে। অমানিসের অন্ধকারে আচ্ছন্ন দিগন্তের তমিশ্র আভা ধীরে ধীরে গলে গিয়ে কোমল অরুণ রেখায় এসে হানা দিয়েছে। নব্য এক প্রভাত শুরু। উত্তপ্ত দিবালোক রত্নের দীপ্তি ছড়িয়ে দিল গোটা গ্রামে। কাল রাতেও টুপটাপ বর্ষণধারা নেমেছিল। নিদ্রালু পাখির ডানা ঝাপটে উড়ে যায় এদিক সেদিক। কর্দম মাটির সোদা গন্ধ ছড়াচ্ছে, যা প্রচণ্ড মিষ্টি লাগছে। কানে ব্লুটুথ গুছে বাগানের এক কোণে ঘর্মাক্ত শরীরে দাঁড়িয়ে আছে আদিব। জগিং সেরে কেবল এলো। প্রশস্ত গায়ে ফ্যাকাশে রঙের একটা টি শার্ট, পরনের ট্রাউজারটা গাঢ় নীল রঙের। পায়ে পরিহিত জুতো জোড়ায় কাদা লেগে আছে। সেদিক উপেক্ষা করে প্রকৃতির অপরূপ নীলিমার পানে চেয়ে আছে সে। চক্ষুজোড়া স্থির পুকুরের স্বচ্ছ জলে। জল সামান্য একটা জিনিস, অথচ আদিব জলকে ভীষণ ভালোবাসে। জল আদিবের নিকট আবেগস্বরূপ। সহসা কাঁধে কারো উষ্ণ ছোঁয়া পড়ল। আদিবের পেছন ফিরে পরখ করার প্রয়োজন হলো না। সে তখনও পুকুরের পানে চেয়ে পাশে এসে দাঁড়ানো ব্যক্তি বলল, সুপ্রভাত নানা ভাই। খোরশেদ সাহেবের মোলায়েম কণ্ঠের পিঠে বরাবরের মতো দৃঢ় কণ্ঠের জবাব দেয় আদিব। সুপ্রভাত। কি করছো একা একা? একটা বার ডাকলেও পারতে। এখন বলো, চা খাবে নাকি কফি? আদিব স্বাভাবিকভাবেই বলে। নাথিং। প্রৌঢ় আর জোর করলেন না, বরং পুকুর পানে চেয়ে বললেন, নৌকায় ঘুরবে? নৌকার তালা খুলতে বলবো? আদিবের বেলায় নিঃশব্দে তাকায় খোরশেদ সাহেবের মুখ পানে। খোরশেদ সাহেব সেই নীরব দৃষ্টক যথার্থ বুঝতেই হেসে ফেললেন। আদিবের ঠোঁটের কোণেও সূক্ষ্ম হাসির দেখা মিলল। খোরশেদ সাহেব হাসি মুখে বলেন, পুকুরে নৌকায় করে ঘোরার ব্যাপারটা তো আলাদা। পুকুর আর নৌকা দুটোই ছোটখাটো বিষয়। আদিব মাথা নেড়ে সহমত পোষণ করে। অতঃপর পুনরায় সামনের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, উনি উঠেছেন, দেখেছো? খোরশেদ সাহেব কপাল ভাঁজ করে বলেন, অত সকালে উঠে কি করবে? কাল কত রাতে সবাই ঘুমিয়েছে। উনি ভোরেই ওঠেন নানা ভাই। আদিবের শান্তশিষ্ট জবাব। খোরশেদ সাহেব মেকি কণ্ঠে বলেন, বাব্বা, সব যেন মুখস্থ তোমার। তা এখন ওকে দিয়ে তোমার কাজ কি? আদিব নির্লিপ্ত কণ্ঠে বলে, তাকে নিয়ে নৌকা করে ঘুরবো। খোরশেদ সাহেব সরু নেত্রে তাকান, বিরক্ত গলায় বলেন, নৌকায় চড়ার জন্য ওকে ঘুম থেকে টেনে নিয়ে আসতে চাইছো তুমি? আদিব দ্বিতীয়বারের জন্য নির্বিকার গলায় বলে, আই হ্যাভ অনলি 5 days নানা ভাই, পুরোটা সময় ওনার সাথে কাটাতে চাই। খোরশেদ সাহেব মিটিমিটি হাসে নাতির কথা শুনে। আদিব আর চোখে তা দেখে নিজেই নিঃশব্দে হেসে ফেলে। খোরশেদ সাহেব হাসতে হাসতে আদিবকে দৃঢ় কণ্ঠে জানিয়ে দেন, ও ঘুমাচ্ছে, তোমার জন্য ওর ঘুম নষ্ট করতে দিচ্ছি না আমি। সকালে নাস্তার জন্য বেজায় তোড়জোড় চলছে। সকাল 10টা ছাড়িয়ে ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁই। সাদিতরা সবাই ঘুম থেকে উঠেছে একটু আগে। রাহা আর রুষা মাত্র এলো। ওহির সকালে টিউশন ছিল, পড়ে বাড়ি ফিরে এসেছে সে, স্কুলে যায়নি। প্রদীপ্তা ঘর থেকে বেরোয়নি আজ। রাতের বীভৎস ঘটনা তাকে ঘুমাতে দেয়নি সারা রাত। খুঁড়ে খুঁড়ে বেদনা হয়েছে মেয়েটার হৃদয়ে। যতবার পবিত্র চেহারার আড়ালে লুকিয়ে থাকা নিকৃষ্ট মানুষটার চিত্র প্রদীপ্তার চোখের সামনে ভেসে উঠেছে, ততবার কেঁপে উঠেছে প্রদীপ্তা। ভোরের দিকে চোখ লেগে গিয়েছিল ওর। আবার 8টার সময়ই ঘুম চোখ ছেড়ে পালিয়েছে। কক্ষে তখন ওহি ছিল না। প্রদীপ্তা হাত মুখ ধুয়ে এসে আবার খাটে হেলান দিয়ে বসে পড়েছিল। নির্জীব পাথরের ন্যায় বসে সেই যে নিষ্প্রাণ চোখে জানালার বাইরে তাকিয়ে আছে তো আছে, এখনও অমনভাবেই বসে আছে ও।
আতঙ্ক বিদ্যমান তার অন্তরে। ক্ষণে ক্ষণে কপল গড়িয়ে অশ্রু নেমে আসছে, যা দ্রুতভাবে মুছে নিচ্ছে ও। চেহারার মাঝে লালচে আভা জমে উঠেছে, রক্তিম দেখাচ্ছে নাকের ডগাটা। চোখ দুটো ভীষণ ফুলে গেছে মেয়েটার। মাথাটা প্রচণ্ড ব্যথায় টনটন করছে, তবে হৃদয়ের ব্যথার কাছে এই ব্যথা নিতান্তই ঠুনকো। ওহি একটু আগে কক্ষে এসে প্রদীপ্তার এই হাল দেখে গেছে। মেয়েটা তখন শুধু বলেছিল, তোমার মন খারাপ চাঁদ আপু? প্রদীপ্তা মানা করলে সে আর কিছু জিজ্ঞেস করেনি। রুষা খেতে যাওয়ার আগে প্রদীপ্তাকে ডেকে গেছে। প্রদীপ্তা বলেছে ও খাবে না, খিদে নেই। রুষা প্রচণ্ড জোর করেছে, সাথে জোর করেছে রাহাও। লাভ হয়নি, প্রদীপ্তা এক চুলও নড়েনি। আদিবের পাশের চেয়ারটা দখল করে বসেছে উৎস। বরাবরের মতোই চুপচাপ খাচ্ছে সে। ওহির হয়তো উৎসর জায়গাটায় বসার ইচ্ছে ছিল, আদিবের পাশের চেয়ার বলে কথা। তাই তো ওই কটমটে দৃষ্টিতে কিছুক্ষণ উৎসর দিকে তাকিয়ে রইল। অতঃপর অন্যত্রে বসতে বসতে বলল, আল্লাহ তোমার মতো ভাই যেন কাউকে না দেয়। এসব কেমন আচরণ ওহি? কথা নেই বাতরা নেই, ঝগড়া করার জন্য একটা বাক্য ছুড়ে দিলেই হলো ভাইয়ের দিকে। উৎস একপল ওহির পানে চাইল, আবার দৃষ্টি সরিয়েও নিল। তরিন বেগম ধমকালেন মেয়েকে। ওহি নিশ্চুপ। রেনুফা খাতুন এদিক ওদিক চাওয়াচাই করছেন। প্রদীপ্তা আসছে না। রাহা বলেছে প্রদীপ্তা খাবে না, ওর খিদে নেই। এই নিয়ে অসন্তোষ তিনি। বাড়িতে নতুন কুটুম এসে যদি খেতে না চায় তাহলে কেমন লাগে? মেয়েটার মুখটাও তো আজ দেখা হয়নি। তুই তো মেয়েটাকে সাথে নিয়ে আসতে পারতি ওহি। জবাবে ওহি বেশ শক্ত কণ্ঠে বলল, যার ইচ্ছে হবে সে এমনিতেই চলে আসবে, জোর করার কি আছে? দেখছো যখন আসতে চাইছে না, উপরে খাবার পাঠিয়ে দাও। প্রত্যেকে আশ্চর্য হয় ওহির কথা শুনে। কালকে প্রদীপ্তাকে নিয়ে যে উচ্ছ্বাসে মেতেছিল ওহি, তার ছিটে ফোটাও নেই এখন। হয়তো মেজাজটা গরম কোনো কারণে। তাই তো ঠোঁটের কোণে যে মেয়ে সর্বদা হাসি লেপ্টে থাকে, সেই মেয়ে আজ গম্ভীর মুখে বসে খাবার খাচ্ছে বললে ভুল হবে। খাবারের ওপর জুলুম করছে। রুষার মোটেও ভালো লাগে না ওহির কথার ধরন। নানু সাধারণ একটা কথা বলছিল ওহি, এতে এমন বেদবের মতো জবাব দেওয়ার কিছু ছিল না। ওহি নিশ্চুপ। তরিন বেগম ওহির উপর বেজায় ক্ষিপ্ত। এবার তিনি সমস্ত রাগ ঝাড়তে লাগেন মেয়ের ওপর। ওহি নীরবে মায়ের বলা সমস্ত বাণী শ্রবণ করে যায়, প্রতিবাদ করে না একটুও। সাদিদ, কাব্য আর রুষার মাঝেও হৈ হুল্লোড়ের ভাবটা দেখা গেল। ওহির আচরণ প্রত্যেককেই ক্ষুণ্ণ করেছে। রেনুফা খাতুন উঠে দাঁড়ান। আমি গিয়ে দেখি আসে কি না। তোমরা তোমাদের ঝগড়া থামাও বউ, ছেলে মেয়েগুলোকে শান্তিতে খেতে দাও। প্রৌঢ়া পায়ের ব্যথার কারণে সিঁড়ি বেয়ে ওঠেন না, নিচের ঘরেই থাকেন। আজ প্রদীপ্তার কাছে যাওয়ার জন্য বেশ বেগ পেতে হয় তাকে। তবুও তিনি মনে মনে কোনো অভিযোগ রাখেন না। ঘরে পা রাখতেই প্রদীপ্তা সতর্ক হয়, তড়িঘড়ি করে মুছে নেয় অশ্রু, ঠিকঠাক হয়ে বসে। রেনুফা এগোন, সূক্ষ্ম নেত্রে দেখেন প্রদীপ্তাকে। অতঃপর নরম গলায় বলেন, কি হয়েছে নানুমণি, খেতে গেলে না যে? শরীর খারাপ এমন দেখাচ্ছে কেন? প্রদীপ্তা চিবুক গলায় নামিয়ে রেখেছে। সে মিহি কণ্ঠে বলল, না নানু, এমনি যায়নি, খিদে পায়নি। রেনুফা খাতুন কপাল খোঁজ করেন, উৎকণ্ঠিত গলায় বলেন, কি বলো, কাল রাতে কি খেয়েছিলে না খেয়েছিলে তাতে কি খিদে পাওয়ার কথা? প্রদীপ্তা মাথা নাড়ায় এপাশ ওপাশ, নিম্ন গলায় বলে, সত্যি খিদে পায়নি। রেনুফা খাতুনের কেমন যেন অদ্ভুত লাগে। সে কিছুক্ষণ চুপচাপ প্রদীপ্তার নত মুখটার দিকে তাকিয়ে থাকেন। মেয়েটা অত্যন্ত সাবলীল। এই যুগে সে এমন মেয়ে সচরাচর দেখা যায় না। উগ্রতার রেশমাত্র নেই ওর। অতি সাধারণ বেশভূষায় চলাফেরা করে। কণ্ঠ সর্বদা কোমল থাকে।
সব মিলিয়ে রেনুফা খাতুনের মনে বেশ অনেকটা জায়গা করে নিয়েছে প্রদীপ্তা। তার খুব মনে ধরেছে প্রদীপ্তাকে। রেনুফা খাতুন তপ্ত শ্বাস ফেলেন, বলেন, খিদে না পেলেও অল্প খাবে, চলো। তুমি না খেলে আমাদের কারোরই ভালো লাগবে না। প্রদীপ্তা বড্ড অসহায়। সে ঘরের বাইরে পা রাখতেই পারবে না। বাইরে গেলে চোখের নোনা জল বাদ মানবে না। আতঙ্ক বাড়বে প্রদীপ্তার মনের। গলা দিয়ে খাবার নামাবার মতো শক্তি মেয়েটার মাঝে নেই। ও আকুতি ভরা কণ্ঠে বলল, দয়া করে আমাকে জোর করবে না নানু, আমি খেতে পারবো না। প্রৌঢ়ার চোখের দৃষ্টি সরু হয়। সে নিখুঁতভাবে কিয়ৎক্ষণ চেয়ে রয় প্রদীপ্তার দিকে। অতঃপর প্রদীপ্তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বেরিয়ে যান। প্রদীপ্তার নিজের করা আচরণের জন্য খারাপ লাগছে। তার মনে হচ্ছে সে সবার সাথে বেয়াদবি করছে, অথচ কাউকে মুখের উপর মানা করার সাহস কোনো কালেই ছিল না ওর। ইদানিং মনের মাঝে জিদ নামক এক শব্দ বিস্তার ঘটাচ্ছে। প্রদীপ্তার মনে হলো এটা ঠিক নয়। তার আগের ন্যায় হয়ে যাওয়া উচিত। মানুষকে কষ্ট দেওয়া উচিত নয় তার। হতাশ মুখে ধীর পায়ে সিঁড়ি ডিঙিয়ে নেমে আসেন রেনুফা। পায়ে যাতনা অনুভব করছে ক্ষীণ। খুবই পিনপিনে সেই ব্যথার ধাঁচ। ওরা গুরুত্ব দেয় না অত। খাবার ঘর থেকে রেনুফাকে দেখে খোরশেদ সাহেব বলে ওঠেন, এলো না ও। রেনুফা খাতুন নিশ্চুপ। সে এক গ্লাস জল ঢেলে খেলেন। সাদিতরা একে অপরের দিকে চাওয়াচাই করছে। কথা না বলতে পারার দরুন এক একজন অসহায় অবলা বাচ্চার মতো হয়ে পড়েছে। গল্প আসরে যে মজবে ওরা সেই সুযোগও নেই। তরিন বেগম এখনও ওহির উদ্দেশ্যে মুখ চালিয়ে যাচ্ছে। এই গরম পরিবেশে কাব্যরা হাসাহাসি শুরু করলে ব্যাপারটা বড্ড বিশ্রী দেখায় বলে ওরা চুপ। রেনুফা খাতুন আদিবের পানে চাইলেন। নীরবে নিজের আহার গ্রহণ করছে সে। আশেপাশে কি হচ্ছে তাতে বিন্দুমাত্র আগ্রহ নেই তার। হাতে রয়েছে একটা মুঠো ফোন। ডান হাতে খাবার খেতে খেতে বাঁ হাতে ফোনের স্ক্রিনে লাগাতার চাপছে। হয়তো কাউকে মেসেজ লিখছে। রেনুফা খাতুন নরম গলায় আদিবকে ডাকে। আদি, আদিব তাকায়। রেনুফা খাতুন ওপরের দিকে ইশারা করে বললেন, ওর ঘরে যাও একটু। ছোটোখাটো একটা বিস্ফোরণ ঘটল খাবার টেবিলে। সাদিত সবে জল মুখে নিয়েছিল। রেনুফার কথা শুনে সেই জল তালুতে উঠে গিয়েছে বেচারার। খুব আবেশে হাঁসের মাংসটা মুখে তুলেছিল কাব্য। বেচারার গলায় আটকে গেছে মাংস। আর রুষা, ও তো বৃহৎ নৃত্যে তাকিয়ে রইল ভাইয়ের দিকে। রুষা জানে প্রদীপ্ত সকালে খেতে ভালোবাসে না, রাতেও খায় না। ওকে জোর করলেও মেয়েটা আসতে চায় না, তাই ওরাও বেশি জোরাজুরি করে না। রমকি বেগম বলেছেন মেয়েটাকে নিজের মতো ছেড়ে দিতে, যা ভালো লাগবে ও তা করবে। কেউ যাতে প্রদীপ্তের ইচ্ছের উপর হস্তক্ষেপ না করতে যায়। রুষা, সাদিত, কাব্য তাই জোর জবরদস্তি করে না। কিন্তু যদি আদিব চায় প্রদীপ্তাকে ডাকতে, তাহলে তো সাংঘাতিক ব্যাপার। আদিবের মুখের উপর প্রদীপ্তা মানা করলেই তো আদিবের মেজাজ চড়ে সপ্তম আসমান ছোবে। সে প্রদীপ্তা যতই মোলায়েম গলায় মানা করুক না কেন। রুষার প্রদীপ্তার জন্য ভয় হয়। মেয়েটার শুষ্ক ঢোক গিলে বলে, নানু, এমন করছো কেন বলো তো? আবু এমনিতেই সকালে তেমন খায় না, আমাদের বাড়িতেও এমনই করে। ওকে জোর করো না, মা নিষেধ করেছে। সাদিত কাব্য তালে তাল মেলায়। ওরা মূলত চাইছে না আদিব যাক। সাদিদ আর কাব্য যদিও বা নিশ্চিত আদিব খাবার ছেড়ে এখন প্রদীপ্তাকে ডাকতে যাবে না, তবে রুষা পুরোপুরি নিশ্চিত নয়। ওর কথা হচ্ছে যদি যায় তখন কি হবে। কেন যে রেনুফা খাতুন প্রদীপ্তাকে নিয়ে এত বাড়াবাড়ি করছেন। রুষার মায়া হয় প্রদীপ্তার জন্য। মেয়েটা রুষার সাথে চলে এলে ভাইয়ের কাছে বকা খেতে হতো না। রুষা প্রাণপণে দোয়া করছে আদিব না যাক। বিরক্ত হয়ে রেনুফা খাতুনকে মানা করে দিক। অকস্মাৎ সবার দোয়া দুরুদ পড়ার মাঝে সেখানে আগমন হয় প্রদীপ্তার। ক্ষুদ্র কদমে বিড়াল ছানার ন্যায় নিজেকে গুটিয়ে মস্তক নামিয়ে হেঁটে আসে সে। শাড়িতে ঢাকা সারা গা, বেনুনি কাঁথা কেশের গুচ্ছ দুলছে ধীরে ধীরে।
সকলের দৃষ্টি সেদিকে পড়ে। রেনুফা খাতুন ভ্রু বাঁকান, সে ভাবেনি প্রদীপ্তা আসবে। সাদিদ, কাব্য আর রুষা হাঁপ ছেড়ে বাঁচে যেন। খুশি হন খোরশেদ সাহেব, তুরিন বেগম। কাব্য হাসি মুখে বলে, তোমাকে নিয়েই কথা হচ্ছিল বনু। এত দেরি করে এলে কেন? আমাদের সাথে এলেই পারতে। প্রদীপ্তা জবাব দেয় না। সঙ্গে সঙ্গে ওহি বলে, চাঁদ আপু, আমার পাশে এসে বসো। এতক্ষণে ওহির মুখে হাসি ফুটেছে, তবে তেলি বেগুনে জ্বলে ওঠে রুষা আর রাহা। দুজন একসঙ্গে ঝাঁঝালো কণ্ঠে বলে, আপু ওর সাথে বসবে না, এতক্ষণ তেলাবেকা কথা বলে এখন নাটক করতে এসেছে। ওহি গ্রাহ্য করল না ওদের কথাবার্তা। অধীর আগ্রহে চেয়ে রইল প্রদীপ্তার দিকে। প্রদীপ্তা নীরবে এসে ওহির পাশেই বসলো, গুটিয়ে নিল নিজেকে। একটা বারের জন্য মাথা তুলে চাইল না এদিকে ওদিকে। রুষার মুখটা চুপসে যায়, যদিও বা তার দুপাশে কোনো খালি জায়গা নেই। তবুও ওর ওহির সাথে প্রদীপ্তাকে দেখলে হিংসে হয়। সাদির দুঃখী দুঃখী কণ্ঠে বলল, তুমি কিন্তু ওহিকে পেয়ে আমাদের সত্যিই ভুলে গেছো বনু। ওহি ভেঙচি কাটে। প্রদীপ্তা নিশ্চুপ। তরিন বেগম যত্ন করে খাবার বেড়ে দিলেন। টুকটাক কথাবার্তার শোরগোল পড়ে টেবিল জুড়ে, অথচ সেই সবে কোনো ধ্যান নেই প্রদীপ্তার। তার কান দুটো যেন কেউ বন্ধ করে রেখেছে। আশেপাশের কোনো শব্দ শ্রবণেন্দ্রিয়ে পৌঁছাতেই পারছে না। সে নিজের ভাবনায় বিভোর। মাথা থেকে কাল রাতের ঘটনাটা ঝেড়ে ফেলতে পারছে না কিছুতে। ক্ষণে ক্ষণে এখনো গায়ে কাঁটা দেয় তার। খাবার খেতে গেলেও দেখা যায় চোখ থেকে টুপ করে দুফোঁটা জল গড়িয়ে নিচে পড়ে। মাথা নিচু, তাই কেউ যদিও বা লক্ষ্য করেনি, তবে কেউ না কেউ তো ঠিকই খেয়াল করেছে। করবে না কেন? যার ধ্যান ধারণা সবটা জুড়ে বিস্তার করছে এই নারী, সেই নারীর খেয়ে অন্যত্রে খেয়াল করবে কেন? আদিবের খাওয়ার প্রতি অনীহা চলে এসেছে। সে মগ্ন হয়ে পড়েছে চিন্তায়। প্রদীপ্তার চোখে আদিব জলেই প্রথম দেখল। চোখ দুটো ফুলিয়ে ফেলেছে মেয়েটা, কিন্তু কেন? খাচ্ছেও না ঠিকঠাক। কি হয়েছে ওর? আদিবের চিন্তায় বুক ভার লাগে, অসহ্য লাগে জগৎ। প্রদীপ্তা দু গাল খোলে খুব কষ্টে, গলা দিয়ে খাবার নামাতে পারছে না মেয়েটা। ওহি খুবই সামান্য পরিমাণে খাবার নিয়েছিল। ওহির খেতে বেশি সময় লাগেনি, ও উঠে চলে গেছে। এক পর্যায়ে এসে প্রদীপ্তা তুরিন বেগমের দিকে এক পলক তাকিয়ে মলিন কণ্ঠে বলল, মামি আমি আর পারছি না। তুরিন বেগম কপালে ভাঁজ ফেলেন। ও মা, খেতে পারছো নাকি? তুমি তো খেলেই না কিছু। প্রদীপ্তা অধর বেজায়, সে সত্যি আর খেতে পারবে না। প্রদীপ্তা দ্বিতীয়বারের জন্য বলতেই যাচ্ছিল, তখনই আদিব কোমল কণ্ঠে বলে ওঠে, জোর করো না মামি, যতটা খেয়েছি না। সবাই আদিবের দিকে তাকালো। তাকালো না শুধু প্রদীপ্তা, সে মাথা নিচু করে চুপচাপ বসে আছে। তরিন বেগম কপাল কুঁচকে বলেন, ও তো কিছুই খায়নি। আদিব দ্বিতীয়বারের মতো বলল, যা খেয়েছে যথেষ্ট। তরিন বেগম আদিবের কথার পাশে আর কোনো কথা বলল না। প্রদীপ্তা নিঃশব্দে উঠে হাত ধুতে চলে গেল। খানিকক্ষণ পরের ঘটনা। প্রদীপ্তা সবেই সিঁড়িতে পা রেখেছিল ওপরে ওঠার উদ্দেশ্যে। তৎক্ষণাৎ ওপর থেকে ছুটে এলো ওহি। মেয়েটার মুখে প্রাণবন্ত হাসি। সে এসেই ব্যস্ত কণ্ঠে বলল, আপু, চাঁদ আপু, জলদি আমার সাথে আসো, একটা জিনিস দেখাবো। প্রদীপ্তার বিন্দুমাত্র কৌতূহল নেই কিছু দেখার প্রতি। সে মিহি কণ্ঠে বলে, ওহি খপ করে ধরে বসে প্রদীপ্তার হাতটা। এক প্রকার জোর করে টেনে নিয়ে যাওয়া ধরে বলে, আরে পরে ঘরে যেও, আগে ছাদে চলো, মারাত্মক একটা জিনিস দেখাবো। প্রদীপ্তা ইচ্ছার বিরুদ্ধে হলেও ওহির সাথে যেতে বাধ্য হয়। ওহির মেজাজটা ভালো হয়েছে, ওকে দেখেই বোঝা যায়। এবার প্রদীপ্তার কৌতূহল হয়, কি এমন জিনিস দেখাবে এই মেয়ে তাকে? এভাবে টেনে টুনে ছাদে কেন নিয়ে যাচ্ছে? প্রদীপ্তা একবার প্রশ্ন করতে গিয়েও থেমে যায়। যাচ্ছেই তো,
গেলেই দেখতে পাবে। এমনিতেও অহিকাল থেকে প্রদীপ্তাকে যা কিছু এমন উৎফুল্ল মেজাজে বলেছে বা দেখিয়েছে প্রত্যেকটাই ছিল আশ্চর্যজনক। প্রদীপ্তা এক একটা কথায় কাণ্ডে শুধু অবাক হয়েছে। এখনও নিশ্চয়ই তেমন কোনো কিছু দেখাতেই নিয়ে যাচ্ছে। ছাদের কিনারা থেকে পাকা রাস্তা দেখা যায় একদম স্পষ্ট। ওই রাস্তা দিয়ে মানুষ হাঁটাহাঁটি করে, গাড়ি ঘোড়া চলে না তেমন। প্রদীপ্তাকে ছাদের কিনারে এনে থামালো ওহি। প্রদীপ্তা গোল গোল চোখে তাকিয়ে আছে ওহির দিকে। ওহি তখনও হাসছে। আচমকা ওহি ওর হাসি হাসি মুখটা লজ্জায় কাচুমাচু করে নিল। প্রদীপ্তা আশ্চর্য হয়, অধীর আগ্রহে তাকায়। ওহি রাস্তার দিকে ইশারা করে মিনমিনে গলায় বলল, ওই দেখো আপু, আমার বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। প্রদীপ্তের দুঃখ কষ্ট সব ফিকে হয় মুহূর্তেই। সে বিস্ময়ে বাঁক হারায়, কানটা তবদা লাগার ন্যায় স্তব্ধ হয়ে যায়। চোখ দুটো স্বাভাবিকের চেয়েও বড় আকার ধারণ করে। বয়ফ্রেন্ড? প্রেমিক? ওহির প্রেমিক আছে? কি বলছে ওহি এসব? এইটুকুনি মেয়ের প্রেমিক? প্রদীপ্তার গলা শুকিয়ে আসে। আর কত আশ্চর্য করবে এই মেয়ে তাকে। প্রদীপ্তার শুষ্ক ঢোক গিলল, অবাক সুরে বলল, তোমার কিন্তু তুমি কাল না বললে তুমিও ওনাকে পছন্দ করো? ওহি ওড়নার কোণে আঙুল ঘোরাচ্ছে। প্রদীপ্তা একবার ওহি তো আর একবার রাস্তায় দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে তাকাচ্ছে। ছেলেটা ওহির মতোই ছোট। এই বয়সে প্রেম করছে ওরা? প্রদীপ্তা বিমোর, হতবাক, হতবিহবল। তখনই ওহি বলে, আদি ভাইয়া তো আমার অনেক বড়, তবুও আমি ওনাকে পছন্দ করি। আর সিয়াম আমার ভালোবাসা। ভালোবাসা আর পছন্দ এক হলো নাকি? প্রদীপ্তার মাথা ভো ভো করছে। ওহির এক একটা কথায় তার কান দুটো রি করছে। ওহি আবারও বলল, আগে ভালোবাসার মান কম ছিল, তাই হৃদয়ে শুধু একজনকেই রাখা যেত। এখন ভালোবাসার মান বড় হয়েছে, এক হৃদয়ে 1000 জনকে রাখা যায়। প্রদীপ্তার মাথা চক্কর দিয়ে ওঠে। প্রদীপ্তার মুখের করুণ দশা, বিস্ময় উপচে পড়ছে চোখ মুখে। এই বুঝি খেই হারিয়ে নিচে পড়ল সে। প্রদীপ্তা কাঁপা কাঁপা গলায় বলে, ওহি এসব কি কি বলছো? প্রদীপ্তা কথা শেষ করতে পারে না। এর আগেই এক শক্ত হাতের থাবায় ওহিকে ছিটকে সরে যেতে দেখে চোখ ছানা ভরা হয়ে যায় প্রদীপ্তার। প্রদীপ্তা তড়াৎ করে পিছু মুড়ে চাইল। আদিব ওহির গাল চেপে ধরেছে, রাগান্বিত তার মুখশ্রী। মানুষটার নাকের পাটা ফুলে ফুলে উঠছে। প্রদীপ্তার মাথায় বাজ পড়ল যেন। পৃথিবী দুলে উঠল তার। পূর্ববর্তী ঝড়ের আবাসে আদল রক্তশূন্য হয়ে ফ্যাকাশে রং ধারণ করল মুহূর্তেই। বুকটা ধরফর করছে। ওহি মার খাবে প্রদীপ্তা নিশ্চিত। অকস্মাৎ দানবীয় কণ্ঠস্বরে কেঁপে উঠল ওরা দুজন। সঙ্গে কাঁপল প্রকৃতিও। বয়স তোর কত? ওহি থরথরিয়ে কাঁপছে ভয়ে। আদিবের ক্রোধান্বিত কণ্ঠস্বর, ওহির চাহনি ভীত। ওহি ঠোঁট ভিজিয়ে মিনমিনে গলায় বলল, ভাইয়া সরি। ওহির গাল ছেড়ে কান টেনে ধরল আদিব। প্রদীপ্তার আত্মা যায় যায় অবস্থা। রীতিমতো কাঁপছে ওর দেহ। ওহির চেয়েও বেশি আতঙ্ক ওর সমস্ত মুখে। দ্বিতীয় দফায় শোনা যায় আদিবের ভয়ঙ্কর কণ্ঠস্বর, নিচে চল তুই, নানা ভাইকে বলছি আমি। মামা আসুক আজ, আরে আরে ভালোবাসা বোঝাবো তোকে। ওহি ভয়ে কুকড়ে যায়। আকুতি ভরা কণ্ঠে বলে ওঠে, ভাইয়া সরি, প্লিজ কাউকে বলো না। ভাইয়া বলো না সরি। আদিবের বয়ে গেছে। ওহির আকুতি মিনতি শোনায়। সে টেনে হিচড়ে নিচে নিয়ে যেতে থাকে ওহিকে। ওহির কান্না পাচ্ছে না, বরং রাগ লাগছে নিজের বোকামির জন্য। সে কেন আশপাশ খেয়াল না করে কথাগুলো বলা ধরল। এখন নিচে সব জানাজানি হলে সর্বনাশ হয়ে যাবে। এদিকে প্রদীপ্ত তখনও কেঁপে যাচ্ছে। কি থেকে কি হয়ে গেল মেয়েটার মস্তিষ্ক বুঝতেই পারছে না। অকস্মাৎ প্রদীপ্তা ব্যগ্র পায়ে ছুটে আদিবের পেছন পেছন। দরজার বাইরে যেই আদিব পা রাখবে, অমনি পেছন থেকে একজোড়া ছোট্ট ছোট্ট হাত পেছন থেকে এসে খামচে ধরল
বুকের উপর টি শার্টের খানিক অংশ। আদিব শুনতে পেল কোমল এক কণ্ঠস্বর উদ্বিগ্ন কণ্ঠে তার কাছে আকুতি করছে। নিচে এসব বলবেন না দয়া করে। ও ছোট মানুষ, ভুল করে ফেলেছে। আদেও পুরোটা কথা আদিবের কর্ণকুহরে গেল কিনা কে জানে। আদিব স্তব্ধ হয়ে গেল সম্পূর্ণ। শক্ত করে ধরে রাখা ওহির হাতটার বাঁধন ঢিলে হয়ে গেছে ক্ষণিকের ব্যবধানে। হৃদস্পন্দন বাড়ছে অস্বাভাবিক গতিতে, নিঃশ্বাস ভারী হচ্ছে। এমনকি এই মুহূর্তে আদিবের নিজেকে অনুভূতি শূন্য লাগছে। নিজের হৃৎপিণ্ডের তুফান সে অনুভব করতে পারে না। আদিবের পৃথিবী থমকে দিয়েছে এক রমণী। বুকটার উপর পা রেখে ছুটে যাওয়া রমণী তাকে আঁকড়ে ধরে আছে এখনো। এটা কি কোনো সামান্য ব্যাপার হতে পারে একজন প্রেমিক পুরুষের নিকট? আদিব অগোছালো হয়। দমকা হাওড়া এসে ছুঁয়ে যায় তাকে। হৃদয়ে ঢাকঢোল বাজে দ্রিম দ্রিম করে। কোনো রমণীর স্পর্শ এতটা ভয়ঙ্কর হয় বুঝি? শক্ত এক যন্ত্রমানবকেও কিনা ছোট্ট ছোট্ট কোমল একজোড়া হস্ত এলোমেলো করে দিতে সক্ষম। লণ্ডভণ্ড করে দিল অন্তঃপটের অবস্থা। পুনরায় একই রমণীর ব্যগ্র কণ্ঠস্বরে সংবিত ফিরে পায় আদিব। দ্রিম করে হৃৎপিণ্ড কেঁপে উঠতেই আদিব নিজের শীতলাভ দৃষ্টিজোড়া নিক্ষেপ করে প্রদীপ্তার দিকে। টি শার্ট ছেড়ে বাঁ হাতটাকে দখল করে নিয়েছে ও। চোখ মুখ ভয়ে কুঁকড়ে আছে। সে প্রচণ্ড আকুতি ভরা কণ্ঠে বলছে, দয়া করে নিচে এসব বলবেন না। ও ছোট মানুষ, ভুল করে ফেলেছে। আদিবের দুঃসাহস আছে এমন করুণ কণ্ঠস্বরে করা আকুতি অবজ্ঞা করার। আদিব বুঝল এখানে দাঁড়িয়ে থাকা তার জন্য মোটেও মঙ্গলজনক নয়। তার স্বাভাবিক মুখশ্রীর আড়ালে লুকিয়ে থাকা অনুভূতির ঝঙ্কারগুলো যে কোনো মুহূর্তে তাকে ধ্বংস করে দিবে। এদিকে প্রদীপ্তাও আস্তে ধীরে ছেড়ে দিয়েছে আদিবের হাত। আনমনে ধরে আনমনেই ছেড়ে দিয়েছে। সুযোগ পেয়ে আর দাঁড়ালো না আদিব। বিনা বাক্যে বড় বড় কদম ফেলে প্রস্থান হলো তৎক্ষণ। আদিব চলে যেতেই হাঁপ ছেড়ে বাঁচে ওহি। লম্বা একটা শ্বাস ফেলল ও। প্রদীপ্তার আতঙ্ক তখনও কাটে না। সে তো নিশ্চিত নয় যে আদিব তার কথা রাখবে, তবে ওহি একদম 100-তে 100 নিশ্চিত। তাই তো তড়িৎ বেগে ছুটে এলো প্রদীপ্তার বুকে। খুশি মনে বলল, ধন্যবাদ আপু, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রদীপ্তা চিন্তিত কণ্ঠে বলে, উনি কি? প্রদীপ্তার কথা শেষ করতে হলো না। এর আগেই ওহি বলল, ভাইয়া কাউকে কিছু বলবে না, বলার হলে আমাকে সঙ্গে নিয়ে ছাড়তো, এভাবে রেখে যেত না। ভয়ে আটকে থাকা নিঃশ্বাসগুলো দীর্ঘশ্বাস হয়ে চিত্ত চিরে বেরিয়ে এলো প্রদীপ্তার। কি ভয়াবহ মুহূর্ত, কি সাংঘাতিক। আদিব নিজের কক্ষে এসে বসেছে অনেকক্ষণ হবে, বেরোয়নি আর। অস্থির লাগছে প্রচণ্ড। তখন থেকেই এলোমেলো লাগছে, কোনো কিছুতে মন বসাতে পারছে না সে। একে তো প্রদীপ্তার চেহারার উদাসীনতা দেখেছে, দুয়ে ছাদে ঘটে গেছে এক অপ্রত্যাশিত ঘটনা। দুটো মিলিয়ে আদিব অস্থির, প্রচণ্ড এলোমেলো। সবে নিজেকে সামলে ল্যাপটপটা দুপায়ের ওপর নিয়ে বসেছিল সে। অকস্মাৎ আদিবের দরজায় করাঘাত হয়। আদিব দরজার দিকে না তাকিয়ে ভেতরে আসার অনুমতি দিলে কেউ একজন ছোট ছোট কদম ফেলে আদিবের কক্ষে প্রবেশ করে। এসে দাঁড়ায় আদিবের সামনে। আদিব ল্যাপটপ থেকে নজর সরিয়ে এক পলক সেদিকে তাকাতেই সামনের ব্যক্তিটি বলে ওঠে, দ্বীপ্রহর। সূর্য খা খা করে জ্বলছে মাথার ওপর। সোনালি রশ্মির ঝিলিক সারা গ্রামে ভ্যাপসা গরমের আভাস তৈরি করেছে। পুকুরের পানিও উষ্ণ হয়ে গেছে সেই দীপ্তির ছোঁয়ায়। 12টা বাজে সবে। খোরশেদ সাহেবের আদুরে বাড়ির পরিবেশ শান্তশিষ্ট। হই হুল্লোড়ে গমগম করা মানুষ, অর্থাৎ সাদিদার কাব্য বেরিয়েছে গ্রাম ঘুরতে। সময়ে অসময়ে বেরিয়ে যাওয়ার বদ অভ্যাস আছে দুই ভাইয়ের। রুষা আছে রাহার সঙ্গে। মেয়েদের গলার স্বর সর্বদাই মোলায়ম, সেই আদো আদো শব্দ দ্বারা বাড়ি গমগমে হতে পারে না। রেনুফা খাতুনের পা ব্যথা, তখন সিঁড়ি বেয়ে ওঠার ফলে পায়ে ব্যথা উঠেছে।
তাই নিজের শয়নকক্ষে অবস্থান করছেন তিনি। খোরশেদ সাহেব বাড়ির বাইরে তুরিন হেসেল সামলাচ্ছে ফারজানাকে নিয়ে। ওহি কোথায় যেন গিয়েছে প্রদীপ্তাকে ঘরে একা ফেলে। সে কখন থেকে একা একা অযথা বসে আছেও, কোথাও যে যাবে তারও উপায় নেই। ওহি ওকে ঘরে থাকার আদেশ দিয়ে গেছে। বয়সে ছোট হলেও প্রদীপ্তার ভালো সই ওহি, তাই তার কথা অমান্য করে না প্রদীপ্তা। অকস্মাৎ হন্তদন্ত পায়ে ঘরে কাউকে প্রবেশ করতে দেখে চমকে ওঠে প্রদীপ্তা। সেই সঙ্গে কুঁকড়ে ওঠে বুক। রক্তস্বরে ফ্যাকাশে রং ধারণ করে আদল। দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সামনের মানুষটাতে প্রদীপ্তার ভীষণ আতঙ্ক, ভীষণ ভয়। প্রদীপ্তা গুটিয়ে বসে, আঁকড়ে ধরে গায়ে জড়ানো শাড়ি। ঢোক গিলে লাগাতার। কোনো অঘটন ঘটবে না তো এখন? কাল রাতে যা থেকে খুব জোর বেঁচেছিল, আজ কি তার উসুল নেওয়া হবে? ছোট্ট মস্তিষ্কটা তোলপাড় শুরু করে। হৃৎপিণ্ডটা ধুক ধুক শব্দে লাফাচ্ছে। প্রদীপটা কি করবে, কি বলবে বোঝার আগে আচমকা আগন্তুক মাটিতে হাঁটু মুড়ে বসে পড়ল। প্রদীপ্তা বিমূঢ় চোখে দেখল আগন্তুক হাত দুটো প্রদীপ্তার সামনে জোর করে প্রচণ্ড অনুতপ্ত গলায় বলে উঠল, আমাকে ক্ষমা করে দাও প্রভা, আমাকে ক্ষমা করে দাও। কাল আমি যে ভুল করতে এসেছিলাম তার জন্য আমি অনুতপ্ত, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। প্রদীপ্তার আতঙ্কিত চেহারা বিস্ময়ে ছেয়ে যায়। আশ্চর্য নেত্রে সে তাকিয়ে থাকে আগন্তুকের দিকে। অর্থাৎ কাল রাতে আদো আলোয় যে চেহারা সে দেখেছিল, আজ সেই কুলসিত মানুষটার স্পষ্ট চেহারার পানে চেয়ে থাকে সে। মানুষটার চেহারাটা ঘর্মাক্ত, নাকের কাছটায় লাল তরল শুকিয়ে আছে, দুগালে 5 আঙুলের ছাপ স্পষ্ট। প্রদীপ্তা হতবিহ্বল হয়ে পড়ে। উৎসের এই অবস্থা কেন? হঠাৎ করে ও এসে প্রদীপ্তার কাছে ক্ষমা চাইছে কেন? প্রদীপ্তা তো কাউকে কালকে রাতের কথা বলেনি, কারণ অবশ্যই সে চায়নি কেউ তার জন্য উৎসকে খারাপ জানুক। কিন্তু খটকা হচ্ছে, উৎস কেন হঠাৎ করে এমন আহাজারি করছে? কেন এমন বিলাপ করছে লোকটা? প্রদীপ্তা আশ্চর্যের তোপে বলতে পারে না। উৎস বারবার একইভাবে বলে যাচ্ছে। চোখ তুলে একবারের জন্য প্রদীপ্তার দিকে তাকায়নিও। অথচ প্রদীপ্তা দেখেছে ওই নিষ্পাপ চেহারার পেছনের রহস্য। ওই নত চোখ দুটোতে কতটা লালসা ছিল কাল। প্রদীপ্তার হৃদয় কুঁকড়ে ওঠে পুনরায়। রাতের ঘটনাটা সে মনে করতেই পারে না। তার সেই কথা মনে হলেই অস্থির লাগে, ভয়ে দুমড়ে ওঠে বুক। প্রদীপ্তা প্রচণ্ডই কাপা গলায় বলে, আপনি চলে যান, আপনি দয়া করে চলে যান। উৎস তখনও একইভাবে প্রদীপ্তার কাছে ক্ষমা চাইছিল। আচমকা প্রদীপ্তার এরূপ গলা শুনে সে প্রদীপ্তার দিকে তাকাতে চেয়েও তাকায় না। প্রদীপ্তার বলা কথাগুলোকে আদেশস্বরূপ মনে করে বিনা বাক্যে অপরাধীর ন্যায় মাথা নিচু করে বেরিয়ে যায়। তখনও প্রদীপ্তা কাঁপছে, থরথরিয়ে কাঁপছে। হেলে দুলে কক্ষে পা রাখে ওহি। ভাবান্তর প্রদীপ্তা তখন এক ধ্যানে বাইরের দিকে তাকিয়ে আছে। ওহি প্রদীপ্তার দিকে তাকিয়ে একগাল হেসে বলল, চাঁদাপু, অত কি ভাবছো তুমি? ধ্যানভ্রষ্ট হয় প্রদীপ্তা। সে নীরবে তাকায় ওহির দিকে। ওহি কোমল কণ্ঠে বলে, ভাবাভাবি পরে করো, আপাতত দিদুনের ঘর থেকে একটু ঘুরে এসো তো, দিদুন ডাকছে তোমায়। প্রদীপ্তা কপাল ভাঁজ করল। নিশ্চিত হওয়ার জন্য সন্দিহান কণ্ঠে শুধালো, আমায়? জোরে জোরে মাথা ঝাঁকায় ওহি, অর্থাৎ বোঝালো হ্যাঁ। প্রদীপ্তা খাট থেকে নেমে দাঁড়ায়। তখন ওহি ফের বলে, তোমাকে একা ডাকছে, তাই তোমার একাই যেতে হবে। নীরবে সায় দেয় প্রদীপ্তা। রেনুফা খাতুন ভীষণ ভালো মনের মানুষ। ওরা নিশ্চয়ই গল্প করতে ডাকছে তাকে। রেনুফা খাতুন প্রদীপ্তার সঙ্গে গল্প করতে পছন্দ করে। প্রদীপ্তারও তেমন বিরক্ত লাগে না। কাল রেনুফার সাথে একবার তার ঘরে যাওয়া হয়েছিল বিধায় এবার চিনে চিনে ওই ঘরটাতে যেতে বেশি বেগ পেতে হলো না তাকে। প্রদীপ্তা কক্ষের সামনে গিয়েই দরজায় টোকা দিল। ভেতর থেকে রেনুফা গমগমে গলায় বলেন, অনুমতি নিতে হবে না, ভেতরে এসো। বিড়ালের ন্যায় গুটি গুটি পায়ে ভেতরে এলো প্রদীপ্তা।
ভেতরে এসেও দেখে এই ঘরে রেনুফার সাথে রেনুফার আদরের নাতিও উপস্থিত। লাট সাহেব চেয়ারে বসে মুঠোফোনটা নিয়ে গুদোগুদি করছে। সারাক্ষণ এই কাজে কি করেন তিনি? প্রদীপ্ত চক্ষু ফিরিয়ে নেয়, কাছে গিয়ে বসে রেনুফা খাতুনের। রেনুফা খাতুন বলেন, একা একা ঘরের মাঝে বসে থাকতে ভালো লাগে তোমার? একটু আমার সাথে এসে বসবে তা না। প্রদীপ্তা জবাব খুঁজতে হারিয়ে যায়। রেনুফা খাতুন প্রদীপ্তার ভাবান্তর চেহারা পানে চেয়ে আদুরে গলায় বলে, অত ভেবো না মেয়ে, কথা বলার জন্যও নাকি ভাবাভাবি করতে হয়। বলেই খানিক শব্দ করে হেসে ফেললেন রেনুফা। নুয়ে পড়ে প্রদীপ্তার মস্তক। রেনুফা খাতুন দু পায়ে হাত রেখে বলেন, পা দুটো খুব ব্যথা, নয়তো তোমাকে কষ্ট করে আসতে হতো না, আমিই যেতাম। প্রদীপ্তা চকিতে তাকায়, একবার রেনুফার দিকে তো আর একবার তার পায়ের দিকে। ভদ্রসভ্য প্রদীপ্তা অধর ভিজিয়ে মিহি কণ্ঠে শুধায়, পায়ে কিভাবে ব্যথা পেলেন? রেনুফা খাতুন দীর্ঘশ্বাস ফেলেন, হতাশ ভরা কণ্ঠে বলেন, বয়স হয়েছে, ব্যথা বিষ সারাক্ষণেই শরীরে লেপ্টে থাকে, হঠাৎ হঠাৎ করে সেই ব্যথা বেড়ে যায়। প্রদীপ্তার মায়া হয়, আহারে এই বয়সে এসে এসব কষ্ট পোহাতে হচ্ছে রেনুফাকে। কই, প্রদীপ্তার নানু রেনুফার চেয়েও বড় হবে, অথচ সারাক্ষণ মুখে বহন করে চলতো কাঠিন্য। সেই কাঠিন্যর আড়ালে কখনোই কি তার এমন কষ্ট হয়নি? প্রদীপ্তা মাঝে মাঝে সময় পেলে ইচ্ছে করেই পা টিপে দিতে যেত। তখন প্রৌঢ়ার হুকুমে সারা রাত ওই কাজই করতে হতো তাকে। আজ এসে প্রদীপ্তার মনে হচ্ছে নিশ্চয়ই তার নানু খানিক আরামের লোভে তাকে সারা রাত বসিয়ে রেখেছে। প্রদীপ্তা সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলে। রেনুফা খাতুনের পায়ের উপর আলতো করে এক হাত রেখে নিম্ন গলায় শুধায়, আমি আপনার পা টিপে দেই নানু? ব্যস্ত হয়ে উঠে বসেন রেনুফা, পা দুভাঁজ করে নেন দ্রুত, মুখে বলে, পাগল হয়েছ? পায়ে হাত দিতে হবে কেন? প্রদীপ্তার একটু কণ্ঠ খাদে নামিয়ে বলল, তাতে কি হয়েছে, আপনি তো বড়। রেনুফা খাতুন হাসেন। প্রদীপ্তার মাথায় এক হাত রেখে নরম গলায় বলেন, লাগবে না নানু, তুমি বলেছ এতেই আমি খুশি। প্রদীপ্তা চোখ নামিয়ে নেয়। রেনুফা খাতুন বলেন, তোমাকে আমার প্রচণ্ড মনে ধরেছে প্রভা, তোমার সবার চেয়ে ব্যতিক্রম চালচলন আমার পছন্দ হয়েছে। শাড়ি পরে যখন টুকটুক করে আমার বাড়িটার ঘুরে বেড়াও, আমি মুগ্ধ চোখে চেয়ে দেখি, আমার মনে হয় একটা বিড়াল ছানা হেঁটে যাচ্ছে। প্রদীপ্তার লজ্জায় লাল হয়ে ওঠে মুখ। তাকেও কারো ভালো লাগতে পারে, এটা প্রদীপ্তার জীবনে সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা ছিল। রশিদ দেওয়ান ও বাড়িতে তাকে নিয়ে না এলে সে তো কখনো জানতেই পারত না এসব। সবাই ওকে এমন আদর করে, আর এই প্রদীপটাই একসময় সবার কাছে বিষাক্ত ছিল প্রত্যেকের গলার কাটা, মাথা ব্যথার কারণ। প্রদীপটা হেঁটে গেলে এক একজনের গা জ্বলত। রেনুফা খাতুনের কথা শুনে অতীতের কথা মনে পড়ে প্রদীপটার, বুকটা ভার হয় ওর। সে বারংবার একই কথা ভাবে, জীবন তাকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছে। রেনুফা খাতুন খুঁটিয়ে খুঁটিয়ে প্রদীপটাকে দেখছেন। প্রৌঢ়ার ঠোঁটে হাসির রেশ স্পষ্ট। দূর হতে আদিব এক ধ্যানে এদিকেই চেয়ে। প্রদীপ্তার সঙ্গে তার পরিবারের সদস্যদের মিশতে দেখলে আদিবের আলাদা প্রশান্তি অনুভব হয়, ভালো লাগা কাজ করে অন্তঃপটে। কাল থেকেই কেমন মনে ইচ্ছে জেগেছে সে যদি ওহি হতে পারত। এখন আবার মনে মনে ভাবছে সে যদি রেনুফা খাতুন হতে পারত, তবে তো মেয়েটার মাথায় হাত বুলিয়ে দেওয়া যেত। সহসা রেনুফা বলেন, আমি তোমায় খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখি প্রভা, জানো। সম্বিত ফিরে প্রদীপ্তার, সে তাজ্জব রেনুফার কথায়। রেনুফা খাতুন আচমকা প্রদীপ্তাকে অবাক করে দিয়ে পাশ থেকে একটা গয়নার বাক্স হাতে তুলে নেন। খুব মনোযোগ সহিত প্রৌঢ়ার কাণ্ড দেখতে ব্যস্ত হয় আদিব। প্রৌঢ়া গয়নার বাক্স খুলতে খুলতে বলেন, শাড়ির সাথে দুটো হাত খালি থাকলে দেখতে ভালো লাগে না নানু ভাই।
বলতে বলতে তিনি স্বর্ণের চকচকে দুটো চুড়ি বের করে প্রদীপ্তার হাতে পরিয়ে দিতে লাগলেন। প্রদীপ্তার চক্ষু ছানা বড়া, বিস্ময়ে আটকে ওঠে মেয়েটা। ও কখনো এত দামি কিছু পরেনি। কানে রশিদ দেওয়ানের দেওয়া ছোট ছোট স্বর্ণের কানের দুল আছে, গোলাকৃতির যে কানেরগুলো হয় সেগুলো। এছাড়া আর কিছুই কখনো পরেনিও। তাছাড়া বাড়িতে আসা আত্মীয়কে পছন্দ হলে মানুষ স্বর্ণের উপহার দেয় নাকি? স্বর্ণ জিনিসটা এতই সস্তা নাকি? এছাড়াও প্রদীপ্তার রেনুফার নিজের নাতনি না, তাকে কেন এত দামি উপহার দিতে হবে? প্রদীপ্তা উদ্বিগ্ন হয়। সে তড়িঘড়ি করে নিজের হাত দুটো সরিয়ে নিয়ে ব্যস্ত গলায় বলে, এসব কি করছেন নানু? আমি এগুলো পরবো না। গলা ধরে এলো মেয়েটার। রেনুফা ভ্রু বাঁকায়, দৃঢ় কণ্ঠে বলে, পড়বে না কেন? নানু ভালোবেসে দিচ্ছি তো। তোমার জন্য সামান্য উপহার। আমার সামান্য উপহারটুকু গ্রহণ করবে না তুমি? প্রদীপ্তার বড্ড অস্বস্তি হচ্ছে। হুট করে একজনের বাড়ি এসে তার কাছ থেকে এত দামি উপহার সে নিতে পারে না। ও আগের বারের ন্যায় একইভাবে বলে, আপনি আমার জন্য দোয়া করবেন নানু, এতেই চলবে। আমি এগুলো নিতে পারবো না। রেনুফা খাতুন সরু নেত্রে তাকালেন। প্রদীপ্তার চোখ দুটো কেমন অশ্রু জলে চিকচিক করছে। রেনুফা তপ্ত শ্বাস ফেলে পেছনে বসে থাকা নাতনির দিকে তাকালেন, বললেন, আদি, ওকে কিছু বলো না। প্রদীপ্তা পেছনে ফিরে তাকালো আদিবের দিকে। চোখাচোখি হয় দুজনের। আদিব বহু আগে থেকেই এদিকে তাকিয়েছিল, উপভোগ করছিল রেনুফা খাতুন আর প্রদীপ্তার প্রতিটা কর্মকাণ্ড। আদিব নীরবে চোখের ইশারায় বুঝিয়ে দিল, নিয়ে নিন। প্রদীপ্তার ভেতর কাঁপে। এত দামি উপহার কিভাবে নিবে সে? ভাবতে ভাবতেই প্রদীপ্তা দেখে রেনুফা খাতুন যত্ন করে স্বর্ণখচিত জলজলে চুড়ি জোড়া ওর হাতে পরিয়ে দিয়েছেন। হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলে প্রদীপ্তা। অস্বস্তিতে মরিয়া হয়ে উঠেছে প্রাণ। রেনুফা খাতুন প্রদীপ্তার হাত দুটোকে নিজ হাতের মুঠোয় তুলে চুমু খেলেন। আদুরে গলায় বললেন, হাত দুটো কি সুন্দর লাগছে। প্রদীপ্তার এত আদর যত্ন সহ্য করতে কষ্ট হচ্ছে। এইটুকুনি ভালোবাসা সে সবার কাছে চেয়েছিল একসময়। আফসোস কেউ দেয়নি। বাকিদের মতো শৈশব কৈশোর কাটেনি প্রদীপ্তার। সে সারা জীবন তাচ্ছিল্য লাঞ্ছনায় বেড়ে উঠেছে, আর আজ এত যত্ন সে পাচ্ছে। রেনুফা খাতুন দ্বিতীয়বার গয়নার বাক্সে হাত দেয়, বের করে আনে চিকন একটা স্বর্ণের চেন। প্রদীপ্তা কি বলবে বুঝতে পারে না। একে তো চুরি, এখন আবার চেন। এত ঋণের বোঝা সে শোধ করবে কেমন করে? রেনুফা খাতুন বলেন, পেছন ঘুরে বসো তো নানুমণি। প্রদীপ্তা নিচু কণ্ঠে বলে, আমার এটা প্রদীপ্তাকে থামিয়ে দেয় রেনুফা। ধমকেশ্বরেই বলে, বেশি বুঝো না তুমি। পেছনে ঘুরে বসতে বলেছি, ঘুরো। দ্বিধায় কাচুমাচু হয়ে পেছন ঘুরে বসতে বাধ্য হলো প্রদীপ্তা। এবারও সরাসরি মিলন ঘটে দুই জোড়া চক্ষুর। প্রদীপ্তার হৃদয় ধক ধক করে ওঠে আদিবের মোহবিষ্ট চোখ দুটির দিকে তাকিয়ে। মানুষটা এত মুগ্ধ চোখে কি দেখছে? প্রদীপ্তার মনে প্রশ্নের দলা পাকে। আজ প্রদীপ্তা শাড়ির সাথে যেই ব্লাউজটা পরেছে, এটার গলাটা কিঞ্চিত বড়, পিঠের বেশ অনেকটা অংশ দেখা যায় বিধায় প্রদীপ্তা আঁচল টেনে রাখে। তাছাড়া মোটা গুচ্ছের কেশের সারাক্ষর পিঠের ওপরে পড়ে থাকায় তা উন্মুক্ত হয় না তেমন। রেনুফা খাতুন প্রদীপ্তার পিঠ থেকে চুল সরালেন চেনটা পরানোর উদ্দেশ্যে। যেই চেন পরানোর জন্য হাত দুটো বাড়ালো প্রৌঢ়া, অমনি চমকে ওঠে সে। প্রভা, তোমার পিঠ এতটা পুড়েছে কিভাবে? আটকে ওঠে প্রদীপ্তা। ক্ষণিকের ব্যবধানে আদলের রং পরিবর্তন হয় ওর। মোহ কাটে আদিবের। সে সূক্ষ্ম নেত্রে চায় রেনুফার চিন্তিত মুখ পানে। প্রদীপ্তার শুষ্ক ঢোক গিলল। মিহি কণ্ঠে আদো আদো ভাবে বলে, জন্ম দাগ নানু। প্রৌঢ়া ভালো করে নজর দেয় সেই অংশটায়। অল্প একটুই দেখা যাচ্ছে বাইরে থেকে। ভেতরে না জানি আরো কতটা পোড়া দাগ আছে। উনি কঠোর গলায় বলেন,
মোটেও এটা জন্মদাগ নয়, এটা পুড়ে যাওয়ার চিহ্ন। প্রদীপ্তার বুক কাঁপে দুরু দুরু। সে চায় না তার নানা বাড়ির মানুষদের পৈশাচিক নির্যাতনের কথা কেউ জানুক। শত হোক, তারাই প্রদীপ্তাকে ছোট থেকে রেখেছে। সে যেভাবেই রাখুক না কেন। প্রদীপ্তার শুষ্ক ঢোক গিলে বার কয়েক, অতঃপর মিহি কণ্ঠে বলে, সত্যি বলছি নানু, এটা জন্মদাগ। রেনুফা খাতুন আদিবের দিকে চাইল। গম্ভীর মুখে বসে থাকা মানুষটা চোখের ইশারায় এই ব্যাপারে কথা বলতে মানা করে দিল রেনুফাকে। রেনুফাও আর কথা বাড়ায় না, চুপচাপ প্রদীপ্তার গলায় সেই চেনটা পরিয়ে দিল। ফর্সা গ্রীবায় স্বর্ণ খচিত চেনটা জল জল করছে।